ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, আমরা জানি গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক বৈঠক হয়েছে এবং সেখানে বরাবরের মতো অভিন্ন যে ইস্যুগুলো সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে। কতটুকু আসলে এই সফরটি আমাদের জন্য সাফল্য বয়ে নিয়ে আসলো, বা আমরা কতটুকু নিজেদের দাবি আদায় করে আনতে পারলাম, বা কোনো সম্ভাবনা সামনে তৈরি হলো কিনা সেটা নিয়ে আলোচনা করতে চাই। যুক্ত হয়েছেন আমাদের সাথে ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ধন্যবাদ ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস যুক্ত হয়েছেন এবং স্বাগত একাত্তর সকালে আলোচনায়। প্রথমত একটু বলতেই চাই যে ভারতের সাথে বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক বৈঠক, দুই দেশের যেই সম্পর্কের কথা আমরা বারবার বলি, সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে আপনি কিভাবে দেখছেন? এবং পুরনো প্রশ্নই, সেটি হচ্ছে তিস্তার পানি বন্টন নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় যেই গণমাধ্যম বলেন বা ভারতের যে অবস্থান, কোনো পরিবর্তন হয়নি। উল্টো আমরা দেখেছি তারা বলছে যে তিস্তা ব্যবস্থাপনা এবং সংরক্ষণের ক্ষেত্রে তারা বাংলাদেশকে সহযোগিতা করতে চায়, পানি তারা বন্টন করতে চায় না। সেই হিসেব করে এই সফরটি আসলে আমাদের জন্য কোনো আসলে লাভজনক হলো কিনা? দেখুন, এই গুরুত্বপূর্ণ সফরটি আসলেই কতখানি লাভজনক হয়েছে এবং এটা দুই দেশের জন্য অনেকখানি গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে আমরা দেখেছি যে ভারতে বিজেপি সরকার নতুন করে ক্ষমতায় এসছেন এবং বাংলাদেশেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার চতুর্থবারের মতো যখন ক্ষমতায় আসলো, এই নতুন যে সামনের দিনগুলো, এই দিনগুলোতে বাংলাদেশ এবং ভারতের যে বহু বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিভাবে আসলে এগিয়ে যাওয়া প্রয়োজন, সেই আলোচনা এবং সেই বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত এবং সামনের দিক নির্দেশনার জন্য এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এতে কোনো সন্দেহ নেই। আপনি তিস্তার বিষয়টি বলছিলেন, তিস্তার বিষয় নিয়ে নিঃসন্দেহে বেশ কিছু বেশ কিছু অগ্রসরতা রয়েছে। এখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটা বিষয় হচ্ছে যে এখানে দৃষ্টিভঙ্গিটা, অর্থাৎ কিভাবে তিস্তার বিষয়টি নিয়ে সমাধান করা যেতে পারে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, তা থেকে এক ধরনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। অর্থাৎ এক সময় যেটা আমরা পানির বন্টনের কথা চিন্তা করেছি, সেটা এখন ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা এবং কনজারভেশনের বিষয়টি কেন এসছে সেটা আমরা বা যারা নদী বিশেষজ্ঞ রয়েছেন তারা আরো ভালো করে ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু এই বিষয়টা একটা বাস্তবতায় পর্যবেসিত হয়েছে। এবং যখন আমরা দেখি যে একটা প্রোগ্রেসিভ ডিপ্লোম্যাটিক রিলেশনস কি করে এগিয়ে যায়, সেখানে বিষয়টা হচ্ছে যে যে কাঠামোগত দুর্বলতার জন্য একটি বিষয় নিয়ে অগ্রসরতায় কিছুটা পরিবর্তন বা কিছুটা বাধা থাকে, তখন কিন্তু সেটা নিয়ে বসে থাকলে আসলে হয় না। তো সেখান থেকে আমরা বাংলাদেশকেও কিন্তু দেখেছি যে আসলে যে যে বর্ষা মৌসুমে বা ভরা মৌসুমে যখন অতিরিক্ত পরিমাণ পানি আসে, সেই পানিটা আসলে সংরক্ষণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং যে কারণে বাংলাদেশ চিন্তা করেছে বিগত বছরগুলোতে যে আসলে কি করে বা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা করতে পারলে সেই পানিকে, যেটা যে সময়টায় অতিরিক্ত আসে, সেই পানিটা ধরে রাখার প্রয়োজন হয় এবং পরবর্তীতে শুষ্ক মৌসুমে সেই পানিটাকে ব্যবহার করা যায়। এবং এই জায়গাটাই আমরা দেখেছি যে বাংলাদেশ যেহেতু এই কনজারভেশন এবং ম্যানেজমেন্টের জায়গাটায় গুরুত্ব দিয়েছে, ভারতও মনে করছে যে এই জায়গাটায় বাংলাদেশের সহযোগী কি করে হওয়া যায়। সুতরাং এর আগের যে পানি বন্টনের যে দৃষ্টিভঙ্গি, সেই জায়গা থেকে বর্তমান জায়গাটাকে আরো প্রোগ্রেসিভ মনে হয়েছে এবং এই জায়গাটায় সত্যিকার অর্থে দুই দেশ সম্মত হয়েছে একটা টেকনিক্যাল কমিটি গঠন করার মধ্য দিয়ে এবং ভবিষ্যতে এই জায়গাটাকে আরো এক্সপ্লোর করা এবং এই জায়গাটায় কিভাবে বাংলাদেশের যে বর্তমান অবস্থা এবং সেই জায়গায় যে তিস্তার পানি শুষ্ক মৌসুমে আমরা ব্যবহার করতে চাই, সেই কনজারভেশন এবং ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাটাকে আসলে কি করে আরো সুদৃঢ় করা যায়। তো আমার মনে হয় যে এই আলোচনাটা সূত্রপাত একটি উইন উইন সিচুয়েশনের দিকে সামনে নিয়ে যাবে। এছাড়াও আমরা দেখেছি যে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেরকম ই মেডিকেল ভিসার কথা যদি আমরা বলি, আমরা জানি যে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য প্রচুর মানুষ যান এবং ভিসা সবসময় একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও মাঝে মাঝে যেতে হয়। সুতরাং এই সুযোগটা যারা চিকিৎসা সুবিধা নিতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। এছাড়াও আমরা দেখেছি যে যোগাযোগের ব্যবস্থা, কানেক্টিভিটির জায়গাতে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে এবং সামনে আমরা বেশ কিছু দেখব যে নতুন বাস সুবিধা এবং ট্রেন চালু হচ্ছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রিজিওনাল কনটেক্সট থেকে যদি দেখি, যে তাহলে নেপাল থেকে বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে ভারতের যে যে অঞ্চলকে ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ আনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে, যেটা নিঃসন্দেহে আমাদের যে এনার্জির চাহিদা সেটাকে মেটাতে সহায়তা করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেরিটাইম কোঅপারেশন, যেখানে আমরা দেখছি যে বর্তমান সময়ে
সমুদ্রভিত্তিক যে কানেক্টিভিটি এবং তার মাধ্যমে আরো এগিয়ে যাওয়ার এবং আঞ্চলিক এবং জাতীয় যে উন্নয়নের চেষ্টা, সেই জায়গাটায় বাংলাদেশ যেহেতু একটা গুরুত্ব দিয়ে আসছে। এবং অবশ্যই এই বিষয়গুলোর পাশাপাশি দুটি বিষয় একটু আলোচনা করতে চাই আপনার সাথে। সেটা হচ্ছে, এক হচ্ছে যেহেতু আমাদের প্রধানমন্ত্রীর পরবর্তীতে সফরটি আছে চীনের সাথে, যেটি বারবারই মানে বরাবরই আসলে আলোচনা ছিল যে ভারতের সাথে যেহেতু চীনের যে ধরনের সম্পর্ক, আবার বাংলাদেশের সাথে এই দুই দেশের সাথে যে ধরনের সম্পর্ক, সেটি অর্থনৈতিক, রাজনৈতিক এবং একই সাথে হচ্ছে নিরাপত্তার বিষয়ে সামনে আসে। তাই এই যে রোহিঙ্গা ইস্যু বলেন অথবা চীনের যে দিনকে দিন বাংলাদেশের উপর নানা ধরনের অর্থনৈতিক সহযোগিতার যে বিষয়টি বাড়ছে, সেটি নিয়েও কিন্তু ভারত এক ধরনের আগে নানা রকম বার্তা দিয়েছে। কিন্তু গতকালের বৈঠকে অনানুষ্ঠানিকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এটি আপনি কিভাবে দেখছেন? এবং আরেকটি বিষয় তারা বলছে, সেটা হচ্ছে নিরাপত্তা নিয়ে দিল্লিকে আশ্বস্ত করেছে ঢাকা। অর্থাৎ নিরাপত্তার বিষয়ে বলতে তারা বলছে যে দুই দেশের যে অভ্যন্তরীণ যে মৌলবাদ বা উগ্রবাদী যারা রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে এক দেশ আরেক দেশকে সহযোগিতা করবে। কিন্তু যখন আমরা ভারতের নির্বাচনের আগে আমরা দেখেছি, এবং সব সময় নির্বাচনের সময় যে ব্যক্তিটি সবচেয়ে আলোচনায় থাকেন সেটি হচ্ছে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মুসলিম বিদ্বেষী এক ধরনের বক্তব্য দেন, তিনি বাংলাদেশ বিরোধী এক ধরনের বক্তব্য দেন। সেখানে বারবারই বলা হয় তাদের দেশে নানা ধরনের অস্থিতিশীল অবস্থার জন্য এই জনগোষ্ঠী বা এই দেশের মানুষগুলো দায়ী। সেখানে এই নিরাপত্তা ব্যবস্থাটি আসলে কিভাবে ভারতের সাথে মিলিয়ে বাংলাদেশ করবে, বা কতটুকুই আসলে সহযোগিতা ভারত বাংলাদেশকে করবে বলে আপনার কাছে মনে হয়? আপনি দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখানে উত্থাপন করেছেন। একটা হচ্ছে যে বাংলাদেশ চীন এবং বাংলাদেশ ভারত সম্পর্ক, আরেকটি হচ্ছে যে নিরাপত্তার যে বিষয়টি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে। প্রথম জায়গাটা দেখুন, এটা গুরুত্বপূর্ণ যে এটা ভারত এবং চীন দুটো দেশই বুঝতে পারে যে এই দুটো দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের জায়গাটা একেবারে ইউনিক। হ্যাঁ, সেখানে কিছুটা কমন ইস্যুস রয়েছে, বা ভারত এবং চীনের সম্পর্কের একটা প্রভাব বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ চীন সম্পর্কের ক্ষেত্রে পড়তেই পারে। এটা যে কোনো দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অন্য দুটো দেশের যে সম্পর্ক তার একটা প্রভাব রয়েছে। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে যে ভারত আমাদের অত্যন্ত বৃহত্তম বাণিজ্যিক সহযোগী সংগঠন এবং রাষ্ট্র, এবং একই সাথে ভারত হচ্ছে যে আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। সেই সাথে চীনের সাথেও আমাদের সম্পর্ক অত্যন্ত ঐতিহাসিক, এবং আমার কাছে মনে হয় যে বর্তমান সরকার বিগত বছরগুলোতে এই দুই দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই দুটো ইউনিক যে পজিশন রয়েছে সেই জায়গাটা কিন্তু বোঝাতে সক্ষম হয়েছেন। এবং সেই কারণে আমরা দেখছি যে ভারতের সাথে সফর এবং এর পরবর্তীতে চীনের সাথে সফর রয়েছে। ঠিক আছে, সমুদ্র সংক্রান্ত বিষয়গুলোতে নিয়ে বা রোহিঙ্গা ইস্যুর কথা আপনি বললেন, এই জায়গাগুলোতে নিয়ে কিছুটা ভিন্ন ধারণা তৈরি হতে পারে। কিন্তু দেখুন, রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে চীন এবং ভারত দুই দেশই কিন্তু অ্যাটলিস্ট আমরা যেগুলো পাবলিক মিডিয়াতে যেভাবে যে ওপিনিয়ন দেখি বা স্টেটের যে ওপিনিয়ন আমরা দেখতে পাই, তাতে কিন্তু আমরা দেখছি যে তারা দুটি রাষ্ট্রই চায় যে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান হোক। এবং মিয়ানমারের যে অভ্যন্তরের অবস্থা বর্তমানে, সেই অবস্থার কারণে কিন্তু ভারতও এখানে কিন্তু অনেকখানি প্রভাবিত, ভারতের অভ্যন্তরীণ অবস্থাও কিন্তু অনেকখানি প্রভাবিত। এবং সেই জায়গাটায় কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই প্রধানমন্ত্রী পর্যায়ে যে আলোচনার মধ্যেও কিন্তু এই জায়গাটা এসছে, এবং সেখানে একটি সমাধানের ক্ষেত্রে তারা কিন্তু কাজ করবে বলে যে অঙ্গীকার, সেটা আমরা কিন্তু দেখেছি। এখন এই জায়গাগুলো কিছুটা সময় সাপেক্ষ হয়, সুতরাং আমরা দেখবো হয়তো বা যে ভবিষ্যতে বাংলাদেশ, ভারত এবং চীন কোনো না কোনো একটা জায়গাতে কিন্তু একত্র হয়ে কাজ করবে। না হলেও বাংলাদেশের সাথে যে ভারতের সম্পর্ক এবং বাংলাদেশের যে চীনের সম্পর্ক, সেই জায়গার যে ভিন্নতা, সেই জায়গাটাকে একে অপরকে, অর্থাৎ ভারত এবং চীন একে অপরকে কিন্তু সম্মান করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস বলে মনে হয়। কারণ আমরা কিন্তু খুব নিকট অতীতে ভারত এবং চীনের মধ্যে কনফ্লিক্টের বা সংঘর্ষের যে জায়গা, সেই জায়গাটাকে অতিমাত্রায় এখনো পর্যন্ত দেখিনি, যেটা আমরা লাস্ট 2020 সালে দেখেছিলাম। সুতরাং এই স্থিতিশীলতার একটা প্রভাব দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারত সম্পর্কের উপরও পড়বে এবং বাংলাদেশ চীন সম্পর্কের উপরও পড়বে। এবং আমি মনে করি বাংলাদেশের প্র্যাগম্যাটিক ডিপ্লোম্যাটিক পশ্চার দিয়ে এই দুটো সম্পর্ককে সুন্দর করে বাংলাদেশের জাতীয় স্বার্থের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হবে। দ্বিতীয় পর্যায়ে আপনি নিরাপত্তার যে কথাটা বলছিলেন, সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন যে বাংলাদেশ কিন্তু 2009 পরবর্তী সময়তে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বিঘ্নিত হয় এরকম কোনো পজিশন নিয়ে আসবে না, এই জায়গাটাকে খুব সুন্দর এবং সুচারুরূপে কিন্তু স্পষ্ট করেছে, যার কারণে এই সিকিউরিটি গ্যারান্টির জায়গাটা বাংলাদেশের তরফ থেকে পরিপূর্ণভাবে নিশ্চিত, এবং সেটা বাংলাদেশ বজায় রেখে গিয়েছে। ভারতের উত্তর পূর্ব দিকের যে রাজ্যগুলো রয়েছে সেই জায়গার যে নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশ পরিপূর্ণ সহায়ক রাষ্ট্র হিসেবে কাজ করেছে। আপনি যে প্রসঙ্গটি আনলেন যে অভ্যন্তরীণ রাজনীতিতে মাঝে মধ্যে
এই দু একজন রাজনৈতিক নেতৃত্বের যে বক্তব্য, সেটা নিঃসন্দেহে একটা অস্থিতিশীলতা এবং একটা এম্বারাসিং মোমেন্ট তৈরি করে। এবং এই এই যে বিগত যে নির্বাচনটা মাত্র হয়ে গেল ভারতে, সেই নির্বাচনের ফলাফলে কি এটাই মানে আমাদের কাছে মানে মোটামুটি পরিলক্ষিত হয় বা স্পষ্ট হয়ে যায় যে ওই ধরনের বক্তব্য, যে বক্তব্য আসলে বাংলাদেশের মানুষকে ভিন্নভাবে উপস্থাপিত করে, যেটা আসলে সত্য নয়, সেটা দিয়ে কিন্তু নির্বাচন বৈতরণী পার হওয়া যায় না, যেটার ফলাফল কিছুটা হয়তোবা বিজেপি পেয়েছে। এবং সেই জায়গা থেকে আমার ধারণা ভবিষ্যতে এই ধরনের বক্তব্য বা তার যে ধরনের নিরাপত্তার প্রভাব থাকবে, সেটা সেটা আমার মনে হয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহৃত হবে না। এবং ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পিপল টু পিপল রিলেশনস, সেটাকে এবং মানুষের মধ্যে আস্থায় নিয়ে আসার জায়গাটা গুরুত্বপূর্ণ হবে। এবং ভবিষ্যতে আমার মনে হয় এই দুই নেতৃত্ব সেই সেই লক্ষ্যে কাজ করবে, যেটা যেটা ন্যাশনাল ডেভেলপমেন্টের কনটেক্সটে এবং আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিশ্চয়ই বলে আমার আমরা মনে হয়। আসলে সেই আশাই চাই, কারণ হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু যে কথাটা বলেন যে কারোর সাথে শত্রুতা নয়, কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্বপূর্ণ আসলে সম্পর্ক রাখা, সেটি আসলে আমরা রাখতে চাই। বাংলাদেশের পক্ষ থেকে অবস্থানটি আসলে সেটি, কিন্তু অন্য রাষ্ট্রগুলোও যাতে একই রকম মনোভাব প্রকাশ করে আমাদের সাথে, আমরাও সেই আশা রাখবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস যুক্ত হয়েছেন আমাদের সাথে। আবারও নিশ্চয়ই আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হবে।